এটা তো সহজ অঙ্ক, সবাই বিজেপিতে যেতে চাইছে, যাক। ও রিজাইন করেছে, আবার বিজেপির টিকিট পাবে, তাই জন্য গেছে। কেন আজকে রিজাইন করলো, আগে কেন করেনি, সেটাই তো প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে এই, রিজাইন আগে করেনি ইচ্ছে করে, 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেতো, আর একটা পেতো না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। এসব বিজেপির নোংরা রাজনীতির ফসল আর কি। এখন এটা করলো, তারপরে একটা হবে, তখন বিজেপি পাবে। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের কিনতে হয়, কখনো সহজ পথে, কখনো বাঁকা পথে, এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে কিছুদিন, সহ্য করতে হবে। ভারতবর্ষের মানুষ নিঃসন্দেহের উত্তর দেবে। ভারতবর্ষের মানুষ এই রাজনীতিতে কখনো দেখেনি, আর পশ্চিমবাংলার মানুষ তো কোনোদিন দেখেইনি। জল্পনা চলছিলই, আর এবার জল্পনাতে শিলমোহর পড়ল। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। আজ তিনি ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, এবং তারপরেই তৃণমূলের সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। 21শে জুলাইয়ের সমাবেশের আগে আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি 3 বিজেপি প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশটিক বড়াইক, তারা পরে বিজেপিতে যোগদান করেন এবং তারপরেই কিন্তু তারা বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। আর এবার কোয়েল মল্লিক, তিনিও তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন। আর এবার তিনি কোন দিকে যাবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় না সুখেন্দু শেখর রায়, ঠিক যে পথে গেছেন কোন পথে যাবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। জল্পনা বাড়িয়ে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎও করেছেন কোয়েল মল্লিক। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। আজ তিনি ইস্তফাপত্র জমা দেন এবং এরপরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আমি জানতাম আগে রিজাইন করেছে, যখন সুখেন্দুদা বা সুস্মিতা করেছিল আমার ধারণা ছিল তখন এই 4 জনের মধ্যে ও ছিল। তো এখন জানছি যে আপনাদের কাছ থেকে যে আজকে করেছে, তার মানে আগে করেনি। ঠিক আছে, প্রত্যেকের ওপিনিয়ন আছে, প্রত্যেকেই বুঝতে পারছে তাদের একটা কারণ, নিজেদের কাছে একটা কারণ আছে, এবং সেই কারণের জন্য অনেক বেশি সংখ্যাই তো চলে যাচ্ছে। সেখানে আমার মনে হয়, মানে আমি কোয়েলের হয়ে বা কোয়েলের এগেনস্টে কোনোটাই বলছি না, যদি জিজ্ঞেস করা হয় যে এত লোক চলে যাচ্ছে কেন, তাহলে আমার মনে হয় সেটা মমতা ব্যানার্জির বেশি অ্যানালিসিস করা উচিত কেন চলে যাচ্ছে। হারাধরা 10টি ছেলের মতন অবস্থা হয়েছে, একটাও থাকছে না। তো কালকেও মদন দাস চলে এলো দেখলাম। জানি না, মানে দিদির এত লোকের কারণ, এত লোকের ভাবনাকে রেসপেক্ট দিয়ে কোথাও নিজের ভুল, দলের ভুলটাকে মেনে নিয়ে ঠিক করা উচিত ছিল। এখন এটা অনেক লেট, কিন্তু অনেক আগে উচিত ছিল আমার মনে হয়। কোয়েল মল্লিকও আজকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলার মাটিতে নবজাগরণ হয়েছে, সেই নবজাগরণে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখছেন, আলো জ্বালছেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্য। তো মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন যে একে একে নিবিছে দেউটি, ক্ষণজন্মা পুরুষ তো ভবিষ্যৎ দেখতে পান, যা লিখে গেছেন তা আমরা ব্যবহার করি। এটা
মাইকেলের কবিতা আজ থেকে 1000 বছর বাদেও থাকবে, সবার কবিতা থাকবে না, মানে খাতার মধ্যে যা কিছু লিখলেই কবি হওয়া যায় না। তো মাইকেল বলে গেছেন একে একে নিবিছে দেউটি। এই রাজ্যসভা লোকসভা দেখার পর যে দমবন্ধকর পরিবেশ ছিল, কে কি রাজনীতি করবেন সেটা তার ব্যাপার, কিন্তু দমবন্ধকর যে পরিবেশ ছিল তা নিয়ে তো সন্দেহ নেই। স্বাভাবিকভাবে দেউটি নিভছে, দেউটি নেবারই কথা। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ যখন রক্তচক্ষু দেখিয়ে, ফ্যাসিবাদে মনোলগ হচ্ছে মূল কথা, হিটলার বলবেন লোকে শুনবে, এখানেও তাই। ফ্যাসিবাদ হচ্ছে মনোলগ, গণতন্ত্র হচ্ছে ডায়লগ। তো মনোলগ বনাম ডায়লগের লড়াইয়ে ডায়লগ জিতবেই, যে কারণে এই একে একে নিবিছে দেউটি। এর আগে আমরা দেখেছি প্রাক্তন 3 তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব, তারা তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর তারা বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যসভার বিজেপি প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয় এবং ইতিমধ্যেই তারা মনোনয়নও জমা দিয়েছেন। আর এবার সেই পথেই পা বাড়ালেন কোয়েল মল্লিকও। যদিও তিনি কোন দিকে যাবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় না সুখেন্দু শেখর রায় যে পথে গেছেন, কোন দিকে যাবেন তা এখনো স্পষ্ট নয়। আমি জানি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এখন কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল, যা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো আগ্রহ নেই, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে, কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবার প্রত্যেকেরই তো অতীত জানা। আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। এর আগে গত 5 তারিখে 5ই মার্চ আমরা দেখেছিলাম এই তৃণমূলের হয়ে রাজ্যসভার প্রার্থী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন গত 5ই মার্চ। আর আজকে রাজ্যসভার প্রার্থী পদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। এটা তো সহজ অঙ্ক, সবাই বিজেপিতে যেতে চাইছে, যাক। ও রিজাইন করেছে, আবার বিজেপির টিকিট পাবে, তাই জন্য গেছে। কেন আজকে রিজাইন করলো, আগে কেন করেনি, সেটাই তো প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে এই, রিজাইন আগে করেনি ইচ্ছে করে। 3টে সিট আগে রিজাইন করে দিলে 4টে সিটে একসঙ্গে ইলেকশন ডিক্লেয়ার করতে হতো, তখন বিজেপি 3টে পেতো, আর একটা পেতো না, সেই জন্য একটাকে হাতে রেখেছিল। এসব বিজেপির নোংরা রাজনীতির ফসল আর কি। এখন এটা করলো, তারপরে একটা হবে, তখন বিজেপি পাবে। কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করতে হয়, কিভাবে ভারতবর্ষের এমপিদের কিনতে হয়, কখনো সহজ পথে, কখনো বাঁকা পথে, এর বাইরে আর কি আছে ভারতীয় জনতা পার্টি? এটা চলবে, কিছুদিন সহ্য করতে হবে। ভারতবর্ষের মানুষ নিঃসন্দেহের উত্তর দেবে। ভারতবর্ষের মানুষ এই রাজনীতিতে কখনো দেখেনি, আর পশ্চিমবাংলার মানুষ তো কোনোদিন দেখেইনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।